নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অমিতবাবু একটি ছোট ছেলের জুতো পরিষ্কার করছিলেন, কারণ পায়ের জুতোয় কাদা লেগে যাওয়ার কারণে বাচ্চাটি খুব কাঁদছিল। হঠাৎ করে বিজয় আর লীলা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। তারা ওনাকে ওখানে দেখে বলতে লাগলো, বুড়ো, তোর এটাই প্রাপ্য, তুই লোকের জুতো পরিষ্কার করবি, এটাই তোর প্রাপ্য, এটাই তোর নিয়তি। ঠিকই আছে, এর বদলে তুই কারোর কাছ থেকে দুটো রুটি তো পেয়ে যাবি। তুই এক কাজ কর, আমার জুতোটাও পরিষ্কার করে দে। আসলে এত বৃষ্টিতে আমার জুতোতেও কাদা ভরে গেছে, এই নে আমি তোকে 2000 টাকার নোট দেব, তাড়াতাড়ি আমার জুতোটা পরিষ্কার করে দে। দেখ, এই 2000 টাকার নোট হয়তো তুই জীবনে কখনোই দেখিসনি। অমিতবাবু অবাক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। দেখ দেখ, এরকম নোট আগে কখনো দেখেছিস? বিজয় এমনটা বলে যখনই অমিতবাবুর দিকে নিজের জুতোটা এগিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার গালে ঠাস করে একটা চড় পড়ল। চড়ের শব্দে তার কানে যেন তালাই লেগে গেছিল। তোর হিম্মত কি করে হলো মাস্টারমশাইয়ের সঙ্গে এমন ব্যবহার করার? বিজয় যখন নিজের মাথা ঘুরিয়ে দেখল, তখন তার সামনে একজন ইন্সপেক্টর দাঁড়িয়েছিল। তখনই বিজয় বলল, আরে দারোগা বাবু, আপনি জানেন না এই বুড়ো কোনো মাস্টার টাস্টার নয়, এ একটা ভিখারি ভিখারি। ঠিক তখনই বিজয়ের গালে আরও একটা কষিয়ে থাপ্পড় পড়ল। নিজের মুখ সামলে কথা বল, আর একবারও যদি উল্টোপাল্টা কথা বলিস তাহলে তোকে লকআপে পুরতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, এটা মনে রেখে দিস। তখনই একটা গাড়ি এসে সেখানে থামল। গাড়ি থেকে একজন ডাক্তার বেরোলো। চলুন স্যার, আমাদের মিটিং শুরু হওয়ার সময় হয়ে গেছে। মাস্টারমশাই সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। মিটিং? কেমন মিটিং? বিজয় নিজের মনে মনেই বিড়বিড় করতে লাগলো। তখনই অমিতবাবু তাদের সঙ্গে গাড়িতে চেপে সেখান থেকে চলে গেলেন। মিটিং শেষ করার পর অমিতবাবু আবার আজ ওনার অতীতের স্মৃতিচারণ করতে লাগলেন। অমিতবাবু মনে মনে ভাবলেন, আজও তো সেই একই রকম বৃষ্টির দিন, সেদিনের কথা আমি কিভাবেই বা ভুলব। আজ তো বৃষ্টি যেন কমার নামই নিচ্ছে না। আজকে হয়তো বৃষ্টিও ওনার উপর রাগ করেছিল। হঠাৎ তিনি ঘরের বাইরে দেখলেন, রাস্তার ধারে একজন বৃদ্ধ ব্যক্তি হাতে একটি ঝোলা নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে আছেন এবং বৃষ্টিতে ঠক ঠক করে কাঁপছেন। হঠাৎ করেই অমিতবাবুর যেন নিজের কথা মনে পড়ে গেল। আজও তো সেই একই রকম দিন, ঝরঝর করে বৃষ্টি পড়ছে। রাস্তার ধারে একটি টিনের চালের নিচে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, হাতে তার একটি পুটুলি। তিনি বৃষ্টিতে পুরো ভিজে গেছেন। বৃষ্টির ঠান্ডায় তিনি ঠক ঠক করে কাঁপছেন। সমস্ত রাস্তা জলে থই থই করছে। রাস্তায় এতটাই জল ভরে গেছে যে কোথাও বসার জায়গাটুকুও নেই। বৃষ্টির মতোই ওনার চোখের জলও যেন আজ থামতে চাইছিল না। অগত্যা অমিতবাবুও ওই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিজছিলেন। হঠাৎই তিনি দেখলেন একটি ছোট্ট বাচ্চা ছেলে সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার চারদিকে জলে ভরে আছে দেখে বাচ্চাটি সেই জল দিয়ে খেলা শুরু করলো। হঠাৎই তার চোখ গেল অমিতবাবুর দিকে। যখন বাচ্চাটি অমিতবাবুকে দেখলো, সে তার সাইকেলটি ওনার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলতে লাগলো, দাদু, তুমি এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ি যাবে না? অমিতবাবু প্রথমে তো বাচ্চাটির আওয়াজ শুনে চমকে গেছিলেন, কারণ এতক্ষণ অমিতবাবু অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউই ওনাকে সাহায্য করতে ওনার কাছে এগিয়ে আসেনি। বাচ্চাটির মুখে ঘরে যাওয়ার কথা শুনে অমিতবাবু বিড়বিড় করে বলতে লাগলেন, ঘর? কোথায় আছে ঘর? তখনই সেই ছোট্ট ছেলেটি বলে উঠল, কি হয়েছে দাদু, তোমার কি কোনো সাহায্য চাই? অমিতবাবু উত্তর দিলেন, তুমি কে দাদু ভাই? বাচ্চাটি বলল, দাদু, আমার নাম বাবাই, আমি তো বৃষ্টিতে খেলা করছিলাম। ছোট্ট বাচ্চাটি সরলভাবে অমিতবাবুকে বলল, ও দাদু, এই বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজো না, চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। তখনই অমিতবাবু উত্তর দিলেন, আমার কোনো ঘর নেই দাদু ভাই, আমি তো রাতেও এখানেই শুই, এই টিনের চালার নিচে। তখনই বাবাই বলে উঠল, ও দাদু, তুমি এত দুঃখ করো না তো, তুমি চলো, আমার সঙ্গে চলো,
আমার বাড়িতে চলো। তুমি তো বৃষ্টিতে পুরো ভিজে গেছো, তোমার জামা কাপড়ও ভিজে গেছে। তুমি আমার সঙ্গে চলো, আমি মাকে বলবো তোমার জামা কাপড় যেন শুকিয়ে দেয়। একটা ছোট্ট বাচ্চা ওনাকে এত ভালোবাসা দেখাচ্ছিল, আর ওনার আপন ব্যক্তিরা কোথায় যে ওনাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু সেই অজানা অচেনা বাচ্চাটি বারবার ওনার সঙ্গে জিদ করতে লাগলো উনি যেন তার সঙ্গে তার বাড়িতে যায়। অমিতবাবু বাচ্চাটিকে বুঝিয়ে বললেন, দেখো দাদু ভাই, এইভাবে কাউকে নিজের বাড়িতে নিয়ে যেতে নেই বাবা। কিন্তু বাবাই ওনার কোনো কথাই শুনতে চাইছিল না। বাবাই ওনার হাত ধরে টানতে লাগলো আর বলল, দাদু তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। দেখো এখানে যে তুমি থাকো, এখানে তো পুরো জলে ভরে গেছে, তুমি কোথায় থাকবে বলো তো। অমিতবাবুর কোনো কথাই বাচ্চাটি শুনল না। বাবাইয়ের বাড়ি পাশেই ছিল। বাবাই যখন অমিতবাবুকে নিয়ে তার ঘরে গেল, তখনই ঘর থেকে একটা আওয়াজ আসলো, কোথায় গেছিলিস বাবাই? কখন থেকে খুঁজছি তোকে, এই বৃষ্টির মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। বাবাইর মা বাবাইকে রেগে মেগে উল্টো পাল্টা বকাবকি করছিল। বাবাইর মার এত রাগ দেখে অমিতবাবু হট করে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। তারপর তিনি নিজের জামা কাপড়ের দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, এইভাবে ফাটা ছেঁড়া জামা কাপড় পরে কি কেউ কারোর বাড়িতে আসে? আমাকে দেখে তো এরা ভিখারি মনে করবে। এ তো একটা ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না। আমিও যে কি এর সঙ্গে চলে আসলাম, আমার এক্ষুনি এখান থেকে চলে যাওয়া দরকার। জীবনে এত অপমান সহ্য করার পর আর অপমান আমি সহ্য করতে পারবো না। এমনটা ভেবেই অমিতবাবু লাঠিটিকে নিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলেন। বাইরে বেরিয়ে দেখলেন বৃষ্টি আরও জোরে হচ্ছে। তখন তিনি একটি গাছের নিচে একটি বেঞ্চের উপর গিয়ে বসে পড়লেন। তবে গাছের নিচে বসলে কি আর বৃষ্টির জল মানে? বৃষ্টির জল তো ওনার গায়ে অনবরত পড়ে চলেছিল। তখন তিনি নিজের থলে থেকে একটি ফাটা ছেঁড়া কাপড় বার করলেন এবং নিজের মাথায় জড়িয়ে নিলেন। অমিতবাবু 3 বছর ধরে ভিক্ষা করেই নিজের জীবিকা নির্বাহ করছিলেন। ওনার ফাটা ছেঁড়া বস্ত্রই ওনার পরিস্থিতি ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা থামল। তখন তিনি ওই বেঞ্চ থেকে উঠে হাঁটতে লাগলেন। কিন্তু বৃষ্টিতে এতক্ষণ ভেজার কারণে তার প্রচণ্ড জ্বর চলে এসেছিল। দেখতে দেখতেই অন্ধকার নেমে আসলো। চারদিকে জলে থই থই করছিল, কোথাও ঘুমানোর জায়গাও ছিল না। লাঠির সাহারাতেই তিনি কিছু দূর এগিয়ে গিয়ে একটি দোকানের সামনে পৌঁছলেন। দেখলেন সেখানে জল জমেনি, তাই তিনি ওই দোকানের পাশেই বসে পড়লেন। নিজের ফাটা ছেঁড়া থলে থেকে একটি চাদর বার করলেন এবং দোকানের সামনে বিছিয়ে দিলেন, আর গায়ে ওই ভেজা কাপড়টি দিয়েই শুয়ে পড়লেন। বৃষ্টির কারণে পাশের চা বিস্কুটের দোকানে অনেক ভিড় জমেছিল। এদিকে অমিতবাবু জ্বরে ঠকঠক করে কাঁপছিলেন। হঠাৎই একজন অমিতবাবুর গায়ে হাত দিয়ে ওনাকে উঠতে বললেন। অমিতবাবু সঙ্গে সঙ্গে উঠে বসলেন আর বলতে লাগলেন, কে কে এখানে? তখনই ওনার পাশ থেকে একটা আওয়াজ আসলো, মা এই দেখো দাদু এখানে বসে আছে। অমিতবাবু মনে মনে ভাবলেন, আরে এ তো ওই বাচ্চাটার আওয়াজ যার সঙ্গে আমার সকালে দেখা হয়েছিল, বাবাই। অমিতবাবু বিড়বিড় করে এই কথাটি বলতে লাগলেন। তখনই বাবাইয়ের মা বলে উঠল, হ্যাঁ কাকাবাবু, এটা বাবাই। সকাল থেকে আমাকে বলছে আপনাকে যেন আমি খুঁজে নিয়ে আসি। সেই সকাল থেকে আমার ছেলে আপনাকে খুঁজছে। আজ 3 বছর পর কারোর মুখে এত স্নেহপূর্ণ কথা শুনে অমিতবাবুর চোখে জল চলে আসলো। অসুস্থতার কারণে অমিতবাবু চোখে ঠিকভাবে কিছু দেখতে পাচ্ছিলেন না। তখন অমিতবাবু বলে উঠলেন, মা গো, আমি তো ঠিকভাবে চোখে দেখতে পাই না, তবে এ কথা ভালো করে বলতে পারি, এটা কোনো ছোট্ট বাচ্চা নয়, স্বয়ং ভগবান। তখন সে মহিলা হেসে বলে উঠলেন, কাকাবাবু এই ভগবান খুবই দুষ্টু। সে মহিলার কথায় অমিতবাবু হেসে দিলেন। তিনি বলতে লাগলেন, ভগবান তো দুষ্টু একটু হবেই। তখনই সেই মহিলা বলতে লাগলো, কাকাবাবু আমি এক্ষুনি আসছি, আমি পাশের দোকান থেকে আপনার জন্য চা নিয়ে আসছি। যতক্ষণ না আমি আপনাকে কিছু খাওয়াবো আপনার এই ভগবান সন্তুষ্ট হবে না। এতটুকু বলেই তিনি পাশের দোকান থেকে চা বিস্কুট নিয়ে আসলেন এবং আরও কিছু খাওয়ার জিনিস নিয়ে আসলেন। মহিলাটি যখন অমিতবাবুকে এই সমস্ত জিনিস দিচ্ছিল, অমিতবাবু সেগুলো নিতে চাইছিলেন না। তখনই বাবাই বলে উঠল,
দাদু, আমি তোমার বন্ধু না, তুমি নাও। অমিতবাবু ওই ছোট্ট বাচ্চাটির কথায় মানা করতে পারলেন না। তারপর তিনি সেই জিনিসগুলো ওই মহিলার কাছ থেকে নিয়ে নিলেন। তখনই সেই মহিলা বলে উঠল, কাকাবাবু, আপনি কি রাত্রে এখানেই ঘুমান? মহিলার মুখে এমন কথা শুনে অমিতবাবু ওনার স্মৃতিচারণ করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, আমারও তো ঘর পরিবার ছিল। ওনার এই পরিস্থিতি দেখে সেই মহিলা ঘরে গিয়ে একটি কম্বল আর মাটিতে পাতার জন্য একটি বিছানা নিয়ে আসলো। তিনি ওনাকে কিছু নতুন জামা কাপড়ও দিয়ে দিল, যাতে অমিতবাবু অসুস্থ না হয়ে পড়ে। অমিতবাবু বারবার ভগবানকে ধন্যবাদ করছিলেন, আর বাবাইয়ের মাকেও। অমিতবাবুকে এইভাবে কাঁপতে দেখে সেই মহিলা বলতে লাগলেন, কাকাবাবু, আপনার তো খুব জ্বর দেখছি। বাবাইয়ের বাবা ডাক্তার ছিলেন। তখনই বাবাই বলে উঠল, মা, আমার বাবা তো ডাক্তার, আমার বাবা তো সবাইকে ঠিক করে দেয়, তাহলে দাদুকে কেন ঠিক করতে পারবে না? দাদুকে তুমি নিয়ে চলো মা বাবার কাছে, দাদুকে ঠিক করে দেবে বাবা। কিন্তু অমিতবাবুর এমনই পরিস্থিতি ছিল যে অমিতবাবু সেখান থেকে উঠে কোথাও যেতে পারছিলেন না। তখন সেই মহিলা অমিতবাবুকে পাশের একটি ডিসপেন্সারি থেকে কিছু ওষুধ দিয়ে দিলেন, আর সকালে তার বাড়িতে আসতে বললেন। অমিতবাবু মনে মনে খুবই খুশি হয়ে গেলেন। কত সংস্কারী মেয়ে, নিজে যেমন সংস্কারী তেমনি সংস্কার সে তার বাচ্চাকেও দিয়েছে। আমি তো ভেবেছিলাম বয়স হয়ে গেছে, হয়তো সবাইকেই ভালো করে চিনে গেছি, কিন্তু নিজের মানুষদেরকেই চিনতে পারিনি এখনো। এমনটা ভেবেই অমিতবাবু সেখানেই বিছানা পেতে নিলেন। তারপর সে মহিলার দেওয়া নতুন বস্ত্র পরলেন আর নতুন কম্বলটি গায়ে দিয়ে সেখানেই শুয়ে পড়লেন। বাবাইর মায়ের দেওয়া ওষুধ খেয়ে ওনার জ্বরটাও অনেকটা নেমে গেছিল। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। সকাল হতেই বাবাই তার বাবাকে সমস্ত ঘটনা বলে দিল। বাবাই বলতে লাগলো, রাতে যে দাদুকে আমরা কম্বল দিয়ে এসেছি, চাদর দিয়ে এসেছি, সে দাদুর যেন খুব জ্বর ছিল। তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো তো। ছেলের মুখে এমন কথা শুনে বাবাইয়ের বাবাও তার ছেলের সঙ্গে সেই স্থানে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে বাবাই দেখল যে অমিতবাবু সেখানে নেই। বাবাই চিন্তিত হয়ে এদিক ওদিক অমিতবাবুকে খুঁজতে লাগলো। তার বাবাও তার সঙ্গে অমিতবাবুকে খুঁজল। হতাশ হয়ে তারা দুজন যখন বাড়ির দিকে রওনা দিল, তখনই বাবাই তার বাবাকে বলে উঠল, বাবা, আমি জানি দাদু কোথায় গেছে। এমনটা বলেই বাবাই রাস্তার উপরে দৌড়তে লাগলো। বাবাইয়ের পিছন পিছন তার বাবাও দৌড়লো। তার বাবা তাকে পেছন থেকে দাঁড়াতে বলছিলেন, কিন্তু বাবাই তার বাবার কোনো কথাই শুনছিল না। সে দৌড়তে দৌড়তে ওই টিনের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে অমিতবাবুকে বসে থাকতে দেখে বাবাইয়ের মুখে হাসি ফুটে গেল। নিজের ছেলেকে এইভাবে হাসতে দেখে বাবাইয়ের বাবারও প্রাণে জল আসলো। বাবাই বলতে লাগলো, দেখো বাবা, এই হলো আমার দাদু। কালকে রাত্রে ওনার কত জ্বর ছিল, মা তো ওনাকে কম্বল আর বিছানাও দিয়ে এসেছিল। এদিকে অমিতবাবু বাবাইয়ের কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, এই বাচ্চাটা আমাকে খুঁজতে খুঁজতে আবারও আমার কাছে চলে এসেছে। অমিতবাবু তখন বাবাইকে ডাকলো, দাদু ভাই, তুমি এসেছো? বাবাই তক্ষুনি অমিতবাবুর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাবাইয়ের বাবা অমিতবাবুকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। ওনার এই দুর্বল শরীর ওনার পরিস্থিতির বর্ণনা দিচ্ছিল। তিনি যখন অমিতবাবুর গায়ে হাত দিলেন, তিনি বুঝতে পারলেন যে অমিতবাবুর এখনও গায়ে জ্বর আছে। বাবাই বলতে লাগলো, দাদু, তোমার কম্বল, তোমার চাদর, এগুলো কোথায় গেল? তখন অমিতবাবু দুঃখের সঙ্গে বললেন, ওই দোকানের নিচে যে আমি শুয়েছিলাম না দাদু ভাই, সেখানে আজকে সকালে কিছু লোক আসলো। তারা আমাকে ওই দোকানের পাশ থেকে সরতে বলল। আমার কম্বল, আমার বিছানাও আমার থেকে কেড়ে নিল। কি জানি ওরা কে ছিল। বাবাইয়ের বাবা তখন ওনাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং ওনার চিকিৎসা করলেন। ওনাকে জ্বরের কিছু ওষুধ দিলেন আর বলতে লাগলেন, বাবা, আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। কিন্তু অমিতবাবু এই সমস্ত কিছু স্বীকার করতে চাইছিলেন না। আমার নিজের লোকেরাই আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এখন কারোর সাহায্য নিতে চাই না। আমাকে তুমি এইভাবেই ছেড়ে দাও। তোমরা যে আমার জন্য এত কিছু করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তখনই বাবাইয়ের বাবা চন্দন বলে উঠল, দেখুন কাকাবাবু, আমার ছেলে আপনাকে দাদু বলেছে,
এই সূত্রে আমি আপনার ছেলের মতো আর আপনি আমার বাবা। তাহলে নিজের ছেলের বাড়িতে থাকতে আপনার আপত্তি কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আগে সুস্থ হয়ে যান। আপনি সুস্থ হয়ে গেলে আমি আপনাকে আটকাবো না। আপনার যদি তখন কোথাও যেতে ইচ্ছা হয় আপনি চলে যাবেন, কিন্তু এখন আপনি খুবই দুর্বল, খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এখন কিছুদিন আপনি আমাদের সঙ্গেই থাকুন। তাদের বারবার এইভাবে আগ্রহ করাতে অমিতবাবু তাদের কথা ফেলতে পারল না। বাবাইয়ের মা বাবার চিকিৎসায় তিনি আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। ঠিকমতো খাওয়া দাওয়া আর যত্ন পেয়ে ওনার শরীর আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছিল। এখন ওনাকে দেখে আর দরিদ্র আর দুস্থ মনে হচ্ছিল না। ভালো খাওয়া দাওয়া, ভালো জামা কাপড়ে ওনাকে একজন মান্যগণ্য ব্যক্তির মতো মনে হচ্ছিল। অমিতবাবু বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন। এত দুঃখের সময় তিনি বাবাই আর তার বাবা মার সাহায্য পেয়েছিলেন। দিন বিকালে বাবাইয়ের মা অনামিকা ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন, আচ্ছা কাকাবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার অতীত জীবন সম্বন্ধে জানতে চাই। আপনার পরিবারে আপনারা তো নিশ্চয়ই ছেলে মেয়ে আছে। অনামিকার মুখে এমন কথা শুনে অমিতবাবু চুপ করে গেলেন। ওনার চোখের সামনে যেন অতীতের বিভিন্ন রকম দৃশ্য এক এক করে চলে আসতে শুরু করলো। তখনই অমিতবাবু বললেন, মাগো, পরিবার তো আছে, কিন্তু তারা যে কোথায় চলে গেছে আমি কিছুই জানি না। আমাকে এই রাস্তায় ফেলে চলে গেছে তারা। আমি তো ওদের কতবার খুঁজেছি, কিন্তু কখনোই তাদের খুঁজে পাইনি। তখনই অনামিকা বলল, কিন্তু কাকাবাবু, কি হয়েছিল আপনার সঙ্গে? অনামিকার মুখে এমন কথা শুনে বিকাশবাবু পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেলেন। 2 বছর আগেই তিনি নিজের পরিবারের সঙ্গে ছিলেন। ওনার 2 ছেলে ও ছেলের বউ আছে। নিজের স্ত্রীর সঙ্গেই তিনি বাদবাকি জীবনটা তীর্থভ্রমণ করছিলেন। তারা দুজন তীর্থভ্রমণ করতে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন। ছেলের বউ নিজের জীবনে খুবই সুখে শান্তিতে ছিল। এমনই এক সময় তীর্থভ্রমণ করার জন্য তারা যখন বেরিয়েছিলেন, রাস্তা পার করতে গিয়ে দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। দুজনেই গুরুতরভাবে আহত হয়েছিলেন। ওনার স্ত্রী খুব বেশি আহত হয়ে পড়েছিলেন, আর অমিতবাবুর মাথায় আর চোখে আঘাত লেগেছিল। আশেপাশের লোকেরা তাদের দুজনকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করেছিল, কিন্তু কোনোভাবেই অমিতবাবুর স্ত্রীকে ডাক্তাররা বাঁচাতে পারেনি। হসপিটাল থেকেই ছেলেদের কাছে খবর আসলো। ছেলেরাও তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে গেল। অমিতবাবুর চোখে ব্যান্ডেজ হয়ে থাকার কারণে অন্তিম সময় তিনি তার স্ত্রীকে 2 চোখ ভরে দেখতে পর্যন্ত পারেননি। স্ত্রী ওনাকে ছেড়ে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আরও একটি দুঃসংবাদ ওনার জীবনে নেমে আসলো। চোখের পট্টি খোলার পরেই ডাক্তাররা ওনাকে জানালেন উনি আগের মতো আর দেখতে পাবেন না। নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া ওনার কাছে আর কোনো রাস্তা ছিল না। হসপিটাল থেকে বাড়িতে আসার পর অন্ধ শ্বশুরের যত্ন করতে তার বৌমাদের খুবই কষ্ট হতে লাগলো। ছেলেরা তো সারাদিন অফিসে থাকতো, আর বাড়িতে বৌমারা একে অপরের সঙ্গে সারা দিন ঝগড়া করে বেড়াতো। অনেক সময় তো এমনও যেত অমিতবাবু খাওয়ার জন্য অপেক্ষা করতেই থাকতেন, কিন্তু সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ওনাকে 2 মুঠো ভাত কেউ দিত না। উনি নিজের কাজ নিজে করার তো চেষ্টা করতেন, কিন্তু সেই সময় তিনি একেবারে কিছুই চোখে দেখতে পারতেন না, তাই এদিক ওদিক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যেতেন। কখনো নিজের জামা কাপড় উল্টো পরে নিতেন, আবার কখনো বিছানায় খাওয়ার দাওয়ার জল ফেলে দিতেন। কখনো যদি তিনি পড়ে যেতেন, ওনার বৌমারা ওনার উপরে হাসতো। তারা একবারের জন্য দৌড়ে গিয়ে তাকে ধরে তুলতো না। চোখে ঠিকভাবে না দেখতে পাওয়ার কারণে ওনার রুম কোথায় আছে অনেক সময় উনি সেটাও বুঝতে পারতেন না। এমনই একদিন বড় বউ ওনার বড় ছেলেকে বলতে লাগলো, দেখো, তুমি তোমার বাবাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। তোমার এই অন্ধ বাবাকে আমি বেশি দিন দেখতে পারবো না। ছোট তো কোনো কাজ করতে চায় না, আর উনি প্রত্যেকটা কাজের জন্য আমাকেই ডেকে বেড়ান, আর আমি একা একাই সমস্ত কিছু করে হাঁপিয়ে যাই। এখন তুমি কিছু বিচার করো যে কি করতে হবে। তখনই অমিতবাবুর বড় ছেলে বলে উঠল, দেখো, আমি বা কি করব? ওদেরকে কে বলেছিল বলো তো তীর্থ করতে যেতে? কি বিপদে পড়লাম, এখন কে সামলাবে এনাকে? এদিকে ছোট বৌমাও অমিতবাবুর ছোট ছেলেকে বলল, দেখো, তোমার বাবাকে কোথাও রেখে আসো, আমি কিন্তু ওনার দায়িত্ব নিতে পারবো না।
আর যদি সেটা না করতে পারো তাহলে বাড়িতে একটা কাজের লোক রেখে দাও, আমি ওনার কাজগুলো করতে পারবো না। দিদি তো সারাদিন আমার উপরে এই সব কাজগুলো ফেলতে থাকে, আর আমার এত কিছু করতে ভালো লাগে না। তোমার বাবাও আছে, খুব উল্টো পাল্টা বায়না করে। তখনই অমিতবাবু ছোট ছেলে বলতে লাগলো, দেখো যদি আমরা কাজের লোক রাখি তার খরচাও তো আমাদেরকেই দিতে হবে। বর্দা তো 1 টাকাও দেবে না, আর সমস্ত বোঝা আমাদের ঘাড়েই চলে আসবে। তাই কাজের লোক রাখা তো বোকামি হবে। হ্যাঁ, ওনাকে কোথাও রেখে আসা যায়। এমনটা ভেবেই ছোট ভাই তার বড় ভাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। অমিতবাবু ছোট ছেলে তার বড় ছেলেকে বলল, দেখ দাদা, বাবার জন্যে এখন আমরা কিছু করতে পারবো না, আর আমার ইনকাম তো তুই জানিস, আমার একার দ্বারা ওনাকে এইভাবে দেখা সম্ভব হচ্ছে না। একই কথা অমিতবাবুর বড় ছেলেও তার ছোট ছেলেকে বলতে লাগলো। তখনই তার ছোট ছেলে বলল, দেখ দাদা, বাবার জন্যে তো একটা কাজের লোক রাখাই যায়, কিন্তু তার খরচা কে সামলাবে? তখনই বড় বউ বলে উঠল, দেখো আমরা তো এর খরচা দিতে পারবো না, আমাদের এমনিতেই টাকা পয়সার টানাটানি, আমরা কিন্তু এইসব করতে পারবো না। তোমরা যদি কাজের লোক রাখো তাহলে তার খরচাও তোমরাই টানবে। তখনই ছোট বৌমা বলে উঠল, দেখো দিদি, আমাদের কাছেও পয়সার গাছ লাগানো নেই, আমরাও পারবো না। তখনই বিচার বিমর্শ করে একটা পথ বেরোলো। তারা 2 ভাই মিলে বিচার করলো যে একটা কাজের লোক রাখা হবে, আর দুজনে মিলে সেই কাজের লোককে টাকা দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই একটা কাজের লোক খুঁজে নেওয়া হলো, কিন্তু বৌমারা উঠতে বসতে অমিতবাবুকে কথা শোনাতো যে ওনার জন্যে এখন কাজের লোক রাখতে হয়েছে। তারা অনবরত একটাই কথা বলতো, এই বুড়ো তো ছেলের বউর মাথার উপরে বোঝা হয়ে বসে পড়ল, লজ্জাও করে না। বৌমাদের এমন করা কথা যখন অমিতবাবুর কান অবধি পৌঁছতো তিনি খুবই ব্যথিত হতেন, কিন্তু তিনি এখন কী বা করতে পারতেন। এদিকে 2 বউ মিলে সেই কাজের লোককেও বিরক্ত করা শুরু করলো। তারা অমিতবাবুর কাজের সঙ্গে সঙ্গে ঘরের কাজগুলো ওই কাজের লোকটাকে দিয়ে করাতো। 2 বউয়ের মধ্যে কাজের লোক নিয়ে টানাটানি লেগে গেল। এ বলে আমার কাজ আগে কর, ও বলে আমার কাজ আগে কর। তারা দুজনে মিলে কাজের লোককে এতই বিরক্ত করলো যে বাধ্য হয়ে কাজের লোক তাদের বাড়ি ছেড়ে চলে গেল। কাজের লোক যখন কাজ ছেড়ে দিল তখন অমিতবাবুর আর দুর্গতির শেষ রইল না। খিদায় তৃষ্ণায় সে ছটফট করতে লাগলো। 2 বউয়ের একজনও তাকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিল না। বাধ্য হয়ে অমিতবাবু নিজেই খাওয়ার খুঁজতে রান্নাঘরে গেলেন, কিন্তু তিনি তো চোখে দেখতে পেতেন না। তাই ওনার হাত লেগে একটি কাঁচের বাসন মাটিতে পড়ে ভেঙে গেল। কাঁচের বাসনের মাটিতে পড়ার আওয়াজ শুনে 2 বউ দৌড়ে দৌড়ে রান্নাঘরে আসলো। অমিতবাবুকে রান্নাঘরে দেখে ওনার বড় বউ চিৎকার করে বলে উঠল, এক তো তোর জন্যে কাজের লোক চলে গেল, আর তার উপরে তুই এই সমস্ত জিনিস ভাঙচুর করছিস। অন্ধ অমিতবাবু মাটিতে বসে কাঁচের টুকরোগুলোকে একত্রিত করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ করেই একটা কাঁচের টুকরো ওনার হাতে ঢুকে গেল, কিন্তু বৌমারা এতটাই নির্দয় হয়ে গিয়েছিল ওনার হাত থেকে রক্ত ঝরে পড়তে দেখেও তারা ওনাকে অপমান করতে পিছুপা হলো না। অমিতবাবুর হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছিল। অমিতবাবু ব্যথায় ছটফট করছিলেন, কিন্তু ওনাকে দেখার মতো কেউ ছিল না। বৌমারা অমিতবাবুর উপরে নৃশংস অত্যাচার করতে লাগলো। মাঝে মধ্যে তো তারা অমিতবাবুর উপরে হাতও তুলে দিত। এত কষ্টের জীবন যাপন করতে তিনি বাধ্য ছিলেন। হঠাৎ একদিন অমিতবাবুর বড় ছেলে ওনার কাছে আসলো আর বলতে লাগলো, দেখো বাবা, আমার কিছু দরকারি কাগজ তোমাকে সাইন করে দিতে হবে। আসলে আমি একটা ডাক্তারের সঙ্গে তোমার চোখের ব্যাপারে কথা বলেছি, সে তোমার চোখের অপারেশন করতে রাজি হয়েছে, তাই এই সমস্ত কাগজগুলো তোমাকে সাইন করতে হবে। অমিতবাবুও তার বড় ছেলের কথায় রাজি হয়ে গেলেন এবং সেই কাগজে সাইন করে দিলেন। তারপর একদিন অমিতবাবুর বড় ছেলে ওনাকে নিয়ে একটি হসপিটালে চলে গেল এবং ওনাকে হসপিটালে অ্যাডমিট করে সেখান থেকে বাড়ি চলে আসলো। তারপর থেকে বহু দিন কেটে গেল, কিন্তু অমিতবাবুর ছেলে আর হসপিটালে আসলো না। হসপিটালের লোকজন বারবার অমিতবাবুকে ওনার বাড়ির লোক সম্বন্ধে জিজ্ঞেস করত, কিন্তু অমিতবাবু কিছুই বলতে পারত না। এতদিনের মধ্যে একবারও তার বাড়ির লোক তাকে হসপিটালে দেখতে আসেনি। কিছুদিন হাসপাতালে অমিতবাবুর চোখের চিকিৎসা হলো। একদিন ডাক্তারবাবু ওনাকে জানালেন, অমিতবাবু, আপনার চোখে যে অসুখ হয়েছে তার চিকিৎসা করার জন্যে আপনার অনেক টাকার প্রয়োজন।
এমন কথা শুনে অমিতবাবু নিরাশ হয়ে গেলেন এবং হসপিটাল থেকে একা একাই বেরিয়ে পড়লেন আর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যখন বাড়ির সামনে পৌঁছলেন তখন জানলেন বাড়িতে তালা ঝুলানো আছে। কয়েকদিন আগেই ওনার ছেলের বউ বাড়ি বিক্রি করে ওখান থেকে চলে গেছে। অমিতবাবু অসহায়ের মতো কিছুক্ষণ নিজের বাড়ির সামনেই বসে থাকলেন। তারপর ধীরে ধীরে একটি লাঠির সাহায্যে তারপর থেকে তিনি প্রতিদিন একবার করে নিজের বাড়িতে যেতেন। ভাবতেন যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়। আসলে অমিতবাবুর ছেলের বউয়েরা ওনার সঙ্গে প্রতারণা করেছিল। তারা অমিতবাবুর কাছে চিকিৎসার বাহানায় দলিলে তার স্বাক্ষর নিয়েছিল আর সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছিল। এতটুকু কথা শুনে অনামিকার চোখে জল চলে আসলো। অনামিকা অমিতবাবুকে বলতে লাগলেন, কাকাবাবু, আপনার সঙ্গে তো খুব খারাপ হয়েছে। কোনো ছেলে কিভাবে তার বাবার সঙ্গে এমনটা করতে পারে আমি বুঝতে পারি না। তখনই অমিতবাবু বললেন, মা, সবাই তোমাদের মতো হয় না। শিক্ষা তো আমিও আমার ছেলেদের ভালোই দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি না আমার ভাগ্যকে দোষ দিই না আমার কর্মকে। নিজের সন্তানদের খারাপ বলবো না আমার শিক্ষাকে খারাপ বলবো। অমিতবাবু এই সমস্ত কথা বলতে বলতে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে বাবাই এসে অমিতবাবুর চোখের জল মুছে বলল, দাদু, তুমি কাঁদছো কেন? অমিতবাবু মনে মনে ভাবলেন, আমার নিজের মানুষেরাও তো আমাকে এত ভালোবাসেনি কখনো। এমনই একদিন বাবাইয়ের বাবা অমিতবাবুর কাছে আসলেন আর বললেন, কাকাবাবু, পাশেই একটি চোখের ক্যাম্প বসেছে, চলুন আপনাকে ওখানে দেখিয়ে নিয়ে আসি। ওখানে আপনার চোখটা দেখালে বোঝা যাবে আপনার চোখটা কি ঠিক হবে না হবে না। তখনই অমিতবাবু বললেন, বাবা, তোমরা আমার জন্য যা করেছো আমি তার ঋণ কখনোই ভুলতে পারবো না। তার উপরে আবার এই খরচা। না না, এত খরচা করার কোনো প্রয়োজন নেই। আমি এইভাবেই আমার শেষ জীবনটা কাটিয়ে দেব। তখনই বাবাইয়ের বাবা বলে উঠল, না কাকাবাবু, এতে এমন কোনো খরচা নেই। এমনকি বয়স্ক আর দরিদ্র ব্যক্তিদের জন্য তো এটা ফ্রিতেই হয়ে যাচ্ছে। পরদিন সকালে অমিতবাবুকে নিয়ে তিনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার অমিতবাবুর অনেক পরীক্ষা করলো, তারপরে বলল, ওনার চোখের অবস্থা খুব একটা খারাপ নেই, ওনার চোখ ভালো হতে পারে। কয়েকদিনের একটু ট্রিটমেন্ট, ব্যাস, আর কিছুই না। হয়তো ছোট্ট একটা অপারেশন করতে হবে। 1 মাসের ট্রিটমেন্টের পর ডাক্তাররা বলল অমিতবাবুর চোখের দৃষ্টি ফিরে আসতে পারে। এমন কথা শুনে বাবাই তো খুশিতে নাচতে লাগলো। বলল, আমার দাদু চোখে দেখতে পাবে। বাবাইয়ের বাবা মাও এই খবর শুনে খুবই খুশি হয়ে গেল। তারপর 6 মাসের দীর্ঘ চিকিৎসার পর ওনার একটি অপারেশন করা হলো। শেষ পর্যন্ত সেই দিন চলেই আসলো যেদিন ওনার চোখের ব্যান্ডেজ খোলা হলো। প্রথমে অমিতবাবু খুব একটা ভালো দেখতে পাচ্ছিলেন না। আস্তে আস্তে ওনার দৃষ্টিশক্তি ফিরে আসতে শুরু করলো। সবার প্রথম অমিতবাবু বাবাইকে দেখলেন এবং বাবাইকে জড়িয়ে ধরলেন আর অনেক আদর করতে লাগলেন। অমিতবাবু বললেন, আমার ছোট্ট ঈশ্বর, আজকে তোমার জন্যেই আমি চোখে দেখতে পাচ্ছি। কিছুদিন পর অমিতবাবু পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আর তাদের বাড়ি ফিরে আসলেন। তখন অমিতবাবু অনামিকার কাছে তার নিজের বাড়িতে যাওয়ার ইচ্ছা জানালেন। তখন বাবাইয়ের বাবা ও মা দুজনে মিলে ওনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছলো। সেখানে গিয়ে তারা দেখল অমিতবাবুর ছেলেরা যার কাছে বাড়ি বিক্রি করেছে তারা সেখানে রয়েছে। অমিতবাবু তাদের কাছে তার ছেলের ঠিকানা জানতে চাইল, কিন্তু তারা ওদের কোনো ঠিকানাই ওনাকে বলতে পারল না। তারপর অমিতবাবু আবারও বাবাইদের বাড়ি চলে আসলেন। তারপর থেকে অমিতবাবু আর বাবাই একসঙ্গেই থাকতে শুরু করলো। বাবাইও তার দাদুকে পেয়ে গেল আর অমিতবাবুও তার নাতির হাত ধরে নতুনভাবে নিজের জীবন শুরু করলেন। এমনই একদিন সন্ধ্যায় তিনি অনামিকা ও বাবাইয়ের বাবাকে নিজের ঘরে ডাকলেন। তারা দুজন যখন অমিতবাবুর ঘরে পৌঁছল তখন অমিতবাবু ওনার ওই ছেঁড়া পুটুলি থেকে ওনার স্ত্রীর একটি ছবি বার করলেন আর তাদেরকে দেখাতে দেখাতে বললেন, আজকে তোমাদের জন্যেই আমি আমার স্ত্রীর ছবি নতুন করে দেখতে পারছি। আমি যে জীবনে কিছু দেখতে পাবো সেই আশাই আমি ছেড়ে দিয়েছিলাম। আজকে যদি তোমরা আমার জীবনে না আসতে তাহলে তো আমি রাস্তার ভিখারি হয়ে যেতাম। তখনই তারা অমিতবাবুকে বলে উঠল,
কাকাবাবু, আমরা তো ভগবানের বানানো পুতুল। সে আমাদেরকে যেমনটা করায় আমরা তেমনটাই করি। আমরা তো নিজের থেকে কিছুই করিনি। আর ধন্যবাদ তো আমরা ঈশ্বরকে জানাই যে আমাদের ছেলে একজন দাদু পেয়েছে, আমরা পিতার ছায়া পেয়েছি। অমিতবাবু তাদের কথা শুনলেন এবং ওনার হাতের নেওয়া সেই ছবিটিকে পেছন থেকে খুলতে শুরু করলেন আর ছবিটির ভেতর থেকে একটি দলিল বার করলেন। এমনটা দেখে বাবাইয়ের বাবা মা দুজনেই অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, কাকাবাবু, এটা কিসের দলিল? তখনই অমিতবাবু জানালেন, এবার তীর্থে যাওয়ার আগে আমি আর আমার স্ত্রী গ্রামের জমিটি বিক্রি করে শহরে এই জমিটি নিয়েছিলাম। এটা তারই দলিল। ভেবেছিলাম তীর্থ করে এসে ছেলেদেরকে উপহার স্বরূপ দেব, কিন্তু ঈশ্বর আমাকে ছেলের বউয়ের যে রূপ দেখিয়েছে, তারপর তাদের কিছু দেওয়ার ইচ্ছা আমার আর নেই। তাই এখন এই জমি আমি তোমাদেরকে উপহার স্বরূপ দিতে চাই, কারণ তোমরা তো আমারই সন্তান। তোমরা দুজনে আমার জন্য যা করেছো তা আমার আপন লোকেরাও করেনি। তোমরা যদি না থাকতে তাহলে তো আমি রাস্তার ভিখারি হয়েছিলাম। তখনই বাবাইয়ের বাবা মা অমিতবাবুর হাত ধরে বললেন, কাকাবাবু, আমরা এই জমি নিতে পারবো না। আমরা কোনো লোভের বশে আপনাকে সাহায্য করিনি। আমাদেরও একজন পিতার প্রয়োজন ছিল, তাই তো আমরা আপনাকে নিজের পিতা মনে করেই আপনার সাহায্য করেছিলাম। তাদের কথা শুনে অমিতবাবুর মুখটা একটু ম্লান হয়ে গেল। তখনই বাবাইয়ের বাবা অমিতবাবুর হাত ধরে বললেন, কাকাবাবু, আপনি যদি চান তাহলে এই জমির একটা সদ্গতি অবশ্যই হতে পারে। আপনি যদি চান এই জমিতে একটা হসপিটাল আমরা বানাতে পারি। তাদের এই কথা শুনে অমিতবাবুর মুখে হাসি ফুটে গেল। তিনি বলতে লাগলেন, কিন্তু এই জমি দিয়ে কি হসপিটাল তৈরি হবে? তখনই বাবাইয়ের বাবা জমির কাগজপত্র দেখল। সে দেখল জমির দাম এখন আকাশ ছোঁয়া হয়েছে, আর সেখানে 10 বিঘা জমি ছিল। তখন বাবাইয়ের বাবা অমিতবাবুকে বললেন, কাকাবাবু, এই জমির দাম এখন অনেক হয়েছে। জমির কিছু অংশ বিক্রি করে আমরা হসপিটালের কাজ শুরু করতে পারি। তখন অমিতবাবু বাবাইয়ের বাবার হাতে একটি হীরের আংটি তুলে দিলেন। বললেন, ভগবানের ইচ্ছায় আমার সব কিছু ছিল। এই হীরের আংটিটা আমি বানিয়েছিলাম আমার স্ত্রীর জন্য। ভেবেছিলাম সেবার বিবাহবার্ষিকীতে তাকে এই হীরের আংটিটা উপহার দেব, কিন্তু সেটা তো আর হলো না। তাই এই আংটিটাও তোমরা নাও। এই আংটিটা বিক্রি করেও তোমরা অনেক টাকা পেয়ে যাবে। তাই দিয়ে তোমরা হসপিটালের কাজ সম্পন্ন করো। 2 বছরের মধ্যেই হসপিটাল তৈরি হয়ে গেল। তারপর অমিতবাবুর হাতেই হসপিটালের উদ্বোধন করা হলো। অমিতবাবু হসপিটালের সমস্ত দায়িত্ব বাবাইয়ের বাবার হাতে তুলে দিয়েছিলেন, কারণ তিনিও একজন ডাক্তার ছিলেন। তিনি প্রতিদিন নিজের গাড়িতে চড়ে হসপিটালের দেখাশোনা করতে যেতেন। হসপিটালের বড় বড় সিদ্ধান্ত অমিতবাবু নিজেই নিতেন, আর এই কারণেই তার মাঝে মধ্যে মিটিং করতে হতো। বাবাইয়ের বাবা একজন অর্থোপেডিক ডাক্তার ছিলেন। একদিন হঠাৎ মাঝরাত্রে ওনার ফোন আসলো। হসপিটালে ওনাকে তাড়াতাড়ি যেতে হতো। তিনি মাঝরাতেই গাড়ি বার করলেন এবং হসপিটালের দিকে রওনা দিলেন। তিনি যখন হসপিটালে পৌঁছলেন, দেখলেন একটা ছোট্ট বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। তার পায়ে গভীর আঘাত লেগেছে। বাচ্চাটির পাটি এতটাই ইনজিওর হয়েছিল, মনে হচ্ছিল বাচ্চাটির পাটি হয়তো কেটে বাদ দিতে হবে। কোনোভাবে তিনি বাচ্চাটিকে রাত্রেবেলা ট্রিটমেন্ট করলেন। সকালবেলা তিনি যখন হসপিটাল থেকে বাড়ি আসলেন, তখন তিনি অমিতবাবুর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলেন। প্রতিদিন সকালে অমিতবাবু হসপিটালের উদ্দেশ্যে রওনা দেন। সেদিন ডাক্তারবাবু আর অমিতবাবু দুজনেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ডাক্তারবাবু হসপিটালে পৌঁছে আবারও সেই বাচ্চাটিকে দেখতে চলে গেল। ডাক্তারবাবুকে দেখে বাচ্চাটির মা বাবা ডাক্তারবাবুর পায়ে পড়ে গেলেন। তারা ডাক্তারবাবুর হাত ধরে অঝরে কাঁদতে লাগলেন আর বললেন, ডাক্তারবাবু, আমার বাচ্চাটিকে বাঁচান। তখনই অমিতবাবু সেখানে উপস্থিত হলেন। অমিতবাবু যখন বাচ্চাটার দিকে তাকালেন, তিনি অবাক হয়ে গেলেন। আসলে বাচ্চাটি ছিল ওনার নাতি, আর ওনার নাতির পাশে ওনার বড় ছেলে আর ছেলের বউ বসেছিল। তখনই অমিতবাবুর বৌমা বলে উঠল, এই বুড়োটা এখানে কি করছে? উনি এখানে কোথা থেকে আসলেন? ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। তখনই বাবাইয়ের বাবা, যিনি বাচ্চাটির ট্রিটমেন্ট করছিলেন, তিনি বলে উঠলেন, আপনি কার সম্বন্ধে এই কথা বলছেন? ইনি এই হসপিটালের মালিক। ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে
অমিতবাবুর বড় ছেলে ছেলের বউ যেন আকাশ থেকে পড়ল। তারা মনে মনে ভাবতে লাগলো, কিভাবে এই বুড়ো ভিখারি এত বড় হসপিটালের ডাক্তার হয়ে গেল। অমিতের বড় ছেলে নিজের বাবাকে এত উচ্চ পদে দেখে নিজের মাথা নিচু করে ফেলল। তারা খুবই লজ্জিত ছিল। এদিকে তাদের ছেলের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। তখন ডাক্তারবাবু তাড়াতাড়ি নার্সকে বলে বাচ্চাটিকে কয়েকটি ইঞ্জেকশন দিতে বললেন, আর অন্য একটি রুগী দেখতে চলে গেলেন। তখনই অমিতবাবুর বড় ছেলে ও ছেলের বউ ওনার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, বাবা এই হসপিটালটা তো আপনার, দয়া করে আপনি আমার ছেলেকে বাঁচান। ডাক্তারবাবুকে বলুন উনি যেন আমার ছেলের তাড়াতাড়ি চিকিৎসা শুরু করেন। আমার ছেলের শরীর তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। নাতির এমন অবস্থা দেখে অমিনবাবুর হৃদয় গলে গেল। তিনি সঙ্গে সঙ্গে বাবাইয়ের বাবাকে ফোন করে বললেন, বাবা তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো আর এই ছেলেটির অপারেশনের ব্যবস্থা করো। এ আমার নাতি, তুমি যেভাবে হোক একে বাঁচাও। অমিতবাবুর কথা শুনে হসপিটালের অন্যান্য ডাক্তাররাও একত্রিত হয়ে গেলেন এবং তাড়াহুড়ো করে ছেলেটির অপারেশন শুরু করা হলো। কয়েক ঘন্টা অপারেশনের পরে ডাক্তাররা জানালেন ছোট্ট ছেলেটি এখন অনেক সুস্থ আছে। তখনই অমিতবাবু তার বড় ছেলের কাছে গিয়ে বলল, বাবা তুই এটাই জানতে চেয়েছিলিস না তোর বাবা মরল না কেন? তোরা ভেবেছিলিস আমাকে হসপিটালে একা ফেলে রেখে দিয়ে তোরা বাড়িঘর বিক্রি করে চলে যাবি আর আমি ওই হসপিটালেই হয়তো মরে পড়ে থাকব। তোরা অবাক হয়ে গেছিস যে আমি এখন এই পরিস্থিতিতে কিভাবে আসলাম। বাবার মুখে এমন কথা শুনে অমিতবাবুর বড় ছেলের মাথা হেট হয়ে গেল। অমিতবাবুর বড় ছেলে পরিস্থিতি সামলাতে গিয়ে বলল, বাবা আমরা তো আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি। তখনই অমিতবাবু প্রচণ্ড রেগে গেলেন, বললেন মিথ্যে কথা বলো না, আমি হসপিটাল থেকে সোজা বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে জানতে পেরেছি তোমরা বাড়িঘর সমস্ত কিছু বিক্রি করে দিয়েছো, আমাকে রাস্তায় মরার জন্যে ফেলে চলে গেছো। তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছিলে, আমাকে মিথ্যে কাগজে সই করিয়ে নিয়েছিলে। এখন বলো আমি সত্যি কথা বলছি না তুমি সত্যি কথা বলছো? তখনই অমিতবাবু বললেন, দেখো তোমাদের ছেলে এখন সুস্থ আছে, সময় মতো ওর চিকিৎসা হয়ে গেছে। তখনই অমিতবাবুর বড় ছেলে ওনার পায়ে পড়ে গিয়ে বলতে লাগলো, বাবা আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার ছেলের মুখ আর আমরা দেখতে পেতাম না। আমরা তোমার সঙ্গে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা দয়া করে আমাদের ক্ষমা করে দাও তুমি। কিন্তু অমিতবাবু কোনো উত্তর দিলেন না। অমিতবাবুর বড় বৌমা ওনার পায়ে পড়ে বলতে লাগলো, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনার উপর অনেক অত্যাচার করেছি। তখনই পিছন থেকে আওয়াজ আসলো, দাদা ও দাদা। আরে আমি বুঝতে পারিনি তোমার ফোন এসেছিল, আমি কাজে ছিলাম। অমিতবাবুর ছোট ছেলে যখনই হসপিটালে ঢুকলো তখন সে তার বাবাকে দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আমার বাবা এই হসপিটালে কি করছে আর এত ভালো জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে? কিছুদিন আগে তো একটা বাচ্চার জুতো পরিষ্কার করছিল। তখনই অমিতবাবুর বড় ছেলে রেগে মেগে বলতে লাগলো, আমি জানি তুই কেন ফোন তুলিসনি, তুই ভেবেছিস আমি হয়তো তোর কাছে টাকা পয়সা চাইবো। আজকে আমার সেই বাবাই আমার ছেলেকে বাঁচালো যাকে আমি একদিন মরার জন্য রাস্তায় ছেড়ে দিয়েছিলাম। আমি এখন এটা ভালো করে বুঝে গেছি একজন ব্যক্তির জীবনে তার বাবা মার কি জায়গা থাকে, আর আমি এটাও বুঝে গেছি তোর মতো ভাই যার জীবনে থাকে সে জীবনে কখনোই উন্নতি করতে পারে না। অমিতবাবুর বড় ছেলে তার ছোট ছেলেকে বলতে লাগলো কিভাবে তার বাবা তার ছেলের সাহায্য করেছে। যেই বাবাকে আমরা গরিব ভিখারি ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম সে আজকে একটা বড় হসপিটালের মালিক। এই সমস্ত কথা শুনে অমিতবাবুর ছোট ছেলে ও ছেলের বউ যেন আকাশ থেকে পড়ল। এদিকে অমিতবাবু তাদের সামনে থেকে গাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। ওনার দুই ছেলে ছেলের বউ সেখানেই দাঁড়িয়ে সেই সমস্ত দৃশ্য দেখতে লাগলো। অমিতবাবুর জীবন যখন দুর্দশায় ঘিরেছিল তখন এই ছেলেরাই তাকে রাস্তায় ফেলে চলে গেছিল, কিন্তু আজকে যখন তার ছেলেরা বিপদে পড়ল তখন সেই বাবাই তাদের সাহায্য করল। তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন অমিতবাবু যে কাজ করেছে সেটা কি উনি ঠিক করেছেন? উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে উনি ঠিক নিয়েছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।